দর্শক শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারের প্রতিটি পর্বে স্বাস্থ্যবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও আজ স্কয়ার হাসপাতালের 18 বছর পূর্তি উপলক্ষে 18 বছরেও বদলায়নি প্রতিজ্ঞা শীর্ষক আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ এসাম ইবনে ইউসুফ সিদ্দিক। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের দর্শকদের। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, স্কয়ার হাসপাতাল 2006 সালের 16ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা শুরু করে। এটি বাংলাদেশের অন্যতম বেসরকারি হাসপাতাল এবং একটি মাল্টিডিসিপ্লিনারি টারশারি লেভেল কেয়ার হাসপাতাল। হাসপাতালটিতে অত্যাধুনিক স্বাস্থ্যসেবার সঙ্গে উন্নত প্রযুক্তি ও সার্বক্ষণিক ইমার্জেন্সি সার্ভিস রয়েছে। বিশেষভাবে দেশি চিকিৎসা সেবায় বেসরকারি ব্যবস্থাপনার মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে স্কয়ার হাসপাতাল। শীর্ষ পর্যায়ের হাসপাতালটি বিভিন্ন ধরনের বিশেষায়িত চিকিৎসা প্রদান করছে। চিফ অপারেটিং অফিসারের পদ থেকে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে কাজ করছেন মোহাম্মদ এসাম ইবনে ইউসুফ সিদ্দিক। যে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে কি উদ্দেশ্য নিয়ে স্কয়ার হসপিটাল 18 বছর আগে তার যাত্রা শুরু করেছিল? আজ থেকে 18 বছর আগে 2006 সালের 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসে স্কয়ার হসপিটাল তার যাত্রা শুরু করে। এই হাসপাতালের যাত্রার উদ্দেশ্যই ছিল এদেশের মানুষ যেন সাধ্যের মধ্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পেতে পারে তারই ব্যবস্থা করা। বিশ্বমানের স্বাস্থ্যসেবা বলতে উন্নত বিশ্বের মানুষ যে প্রযুক্তিতে যে মানদণ্ডে তাদের স্বাস্থ্যসেবা পায়, ঠিক সে ধরনের স্বাস্থ্যসেবা এদেশের মানুষের জন্য ব্যবস্থা করাই স্কয়ার হসপিটালের যাত্রার উদ্দেশ্য ছিল। আচ্ছা, এই উন্নত এবং আধুনিক চিকিৎসায় স্কয়ার হাসপাতালের বিশেষত্ব কি? মানে আমি যদি বলি যে অনেক প্রাইভেট মেডিকেলই এই দাবিটা করে যে তাদের হসপিটাল উন্নত চিকিৎসা দিচ্ছে, সেক্ষেত্রে স্কয়ার হসপিটালের বিশেষত্বটা কোথায়? আচ্ছা, আমরা উন্নত বা আন্তর্জাতিক মানের সেবা বলতে যেটা বুঝি যে উন্নত বিশ্বের লোকরা যেভাবে যে প্রযুক্তিতে যে মানদণ্ডে তাদের সেবাটা পেয়ে থাকে সেই চিকিৎসা সেবাটা দেওয়া। আচ্ছা, তো এর জন্য যেটা প্রয়োজন হয় একটা হাসপাতালের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনফ্রাস্ট্রাকচার, হাইলি ট্রেন্ড মেডিকেল প্রফেশনালস, হাই টেক মডার্ন মেডিকেল ইকুইপমেন্ট, আদার সাপোর্ট সার্ভিস এবং একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। আমাদের যেটা বিশেষত্ব যে স্কয়ার হাসপাতাল যখন এর যাত্রা শুরু করে তার আগে যখন নির্মাণ কাজ চলে তখন এটার হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল বামরুনগ্রাদের থাইল্যান্ডের বামরুনগ্রাদ হসপিটাল। এটা এশিয়ার একটা অন্যতম বিখ্যাত হসপিটাল। তারা আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এবং প্রথম 2 বছর টোটাল আমাদের হসপিটালের কমিশনিং সিস্টেমটাও তারা ডেভেলপ করে, যেখানে আমাদের হসপিটাল কিভাবে চলবে, কোন গাইডলাইনে চলবে, কি প্রোটোকলে চলবে এবং প্রথম ব্যবস্থাপনায় যারা থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও তারা করে। তো এটা ছিল প্রথমে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। মাঝখানে ইন্টারাপ্ট করি, আপনি যে বললেন যে প্রশিক্ষণের ব্যবস্থাও তারা করে, এটা কিভাবে হয়? আচ্ছা, আমরা যখন শুরু করি 2006 সালে, ঠিক হসপিটালের কার্যক্রমটা তারও আগে আরও 2 বছর আগে থেকে শুরু হয়, তখন কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওরকম কোনো হসপিটাল ছিল না। আমাদের সেই টেকনিক্যাল নলেজটাও ছিল না কিভাবে একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল চালাতে হয়। তখন স্কয়ার গ্রুপ স্কয়ার হসপিটাল বামরুনগ্রাদ হসপিটালের সঙ্গে একটা কোলাবোরেশন করে এই সহযোগিতাটা পাওয়ার জন্য। আচ্ছা, তারপরে যে জিনিসটা লাগে মডার্ন মেডিকেল ইকুইপমেন্ট, এবং আমরা আমাদের হাসপাতালে পৃথিবীর যে সমস্ত উন্নত দেশে যে ধরনের উন্নত প্রযুক্তির চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার হয়, যখনই এই প্রযুক্তির নতুন সংযোজন ঘটে আমরা সেটা আমাদের হাসপাতালে সবসময় নিয়ে আসার ব্যবস্থা করি। এরপরে যে জিনিসটা প্রয়োজন হয় হাসপাতালের সাপোর্ট সার্ভিস। একটা হাসপাতালের যে আনুষঙ্গিক সেবা লাগে, যেমন হাউসকিপিং ফ্যাসিলিটি, আপনার ক্লিনিং সার্ভিস, ইনফেকশন কন্ট্রোল সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ, এই সেবাগুলোও আমরা আমাদের আন্তর্জাতিক মানের
করার ব্যবস্থা করেছি। আচ্ছা, স্কয়ার হসপিটালের বিশেষায়িত সেবাগুলো বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখানে বিশেষায়িত যে সেবাগুলো, যদিও এটা একটা টারশারি লেভেল কেয়ার হসপিটাল, এখানে আন্ডার ওয়ান রুফ আমরা বিভিন্ন সেবাগুলোকে দিয়ে থাকি। টোটাল যে স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা, এর যে বিভিন্ন ডিসিপ্লিনগুলো আছে, এই ডিসিপ্লিনগুলোকে আমরা এক একটা সেন্টার অফ এক্সিলেন্সে ভাগ করেছি। যেমন কার্ডিয়াক সেন্টার, নেফ্রোলজি সেন্টার, অঙ্কোলজি সেন্টার, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, ইনফার্টিলিটি সেন্টার, এরকম ২৭টা বিশেষায়িত সেন্টার আমাদের আছে। আচ্ছা, এবং এই সেন্টারগুলোতে ঠিক ডিজিজ স্পেসিফিক হিউম্যান রিসোর্স, মেডিকেল স্টাফ, নার্সিং স্টাফ, ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট সবগুলোর অ্যারেঞ্জমেন্ট করা আছে। শুধু তাই না, এই প্রত্যেকটা সেন্টারের জন্যই আলাদা আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, অপারেশন থিয়েটার, ডে কেয়ার এবং সাপোর্ট সার্ভিস যা লাগে সব স্পেসিফিক স্পেশালাইজড অ্যারেঞ্জমেন্ট। এভাবেই কিন্তু আমরা এই বিশেষায়িত সেবাগুলো দিয়ে থাকি। আচ্ছা, ডে কেয়ার বলতে আপনারা কোন ধরনের সেবার কথা বলছেন? ডে কেয়ার বলতে ডে সার্জারি, ডে প্রসিডিউর। যেমন ধরেন ডায়ালিসিস, একজন সারাদিন তো আর হসপিটালে ভর্তি হতে হয় না, কেমোথেরাপি যখন নেন, ডে সার্জারিগুলো যেগুলো, এগুলো ডে কেয়ার। আচ্ছা, জি। স্কয়ার হসপিটাল বাংলাদেশের প্রথম সারির হসপিটালগুলোর মধ্যে অন্যতম। বিদেশি যেই আমরা মান যেটা বলি, আন্তর্জাতিক মান ধরে রাখার জন্য কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিয়ে থাকেন? সবচেয়ে বড় জিনিস যে চিকিৎসা সেবাটা এমন একটা সেবা যে এটা একটা স্ট্যান্ডার্ডে বা একটা প্রোটোকলে হতে হয়। এখানে WHO প্রোটোকল আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ডিজিজ প্রোটোকল আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল সোসাইটির প্রোটোকলগুলো আছে, এবং আমাদের দেশেরও কিছু আছে যেগুলো আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি করা। আমরা আমাদের সেবাগুলো এই সমস্ত প্রোটোকলগুলো ফলো করেই দিয়ে থাকি। আচ্ছা, তার মানে একজন রোগী আপনাদের হসপিটালে যেই গাইডলাইনে যে চিকিৎসাটা পেয়ে থাকেন, বাইরের দেশেও ঠিক একই গাইডলাইন ফলো করা হয়? জি, জি। আচ্ছা, সেক্ষেত্রে তো আমরা বলতেই পারি যে যে কোনো বাইরের দেশে যে চিকিৎসাটা নিচ্ছে আসলে একই ধরনের চিকিৎসা আমাদের এখানে হচ্ছে। নিশ্চয়ই এটা আপনি বলতে পারেন। আচ্ছা, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উপর রোগীদের সন্তুষ্টি দেখছেন কিনা আপনি? আমরা প্রাইভেট হসপিটাল নিয়ে, যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশন নিয়ে আমরা অনেক কমপ্লেন শুনি, আমরা নিউজে দেখি অনেক কিছু। আপনি কি ভাবেন? আমি তো সন্তুষ্ট দেখতে পাই। আচ্ছা, এই সন্তুষ্টি হচ্ছে রোগী এবং তাদের স্বজনদের যে প্রতিক্রিয়া সেটি। যেমন আমাদের হাসপাতালেই অনেক কমপ্লিকেটেড সার্জারি করেও দীর্ঘদিন রোগীরা ভালো আছেন, ওনারা রেগুলার ফলো আপ নিচ্ছেন। আপনার ডায়ালিসিস এবং ক্যান্সারের মতো চিকিৎসা নিয়েও দীর্ঘদিন ধরে সারভাইভ করছেন। তো তাদের তো একটা সন্তুষ্টি আছেই। শুধু তাই না, আমাদের দেশ থেকে যারা বিদেশে চিকিৎসা নিতে যান, তারা যখন ফিরে আসেন এবং তারা যখন আমাদের হাসপাতালের সেবার সঙ্গে বিদেশের হাসপাতালের সেবাগুলোর তুলনা করেন, তখন কিন্তু ওনারা প্রশংসাই করেন। তো সেদিক থেকে আমি দেখি যে সন্তুষ্টি তো আছেই। তবে এটা তো ঠিক যে সবাইকে তো আর সন্তুষ্ট করা যায় না। আমাদের তো কিছুটা জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে বটে, তবে আমাদের আন্তরিকতার চেষ্টার কোনো অভাব নেই। নিশ্চয়ই। এবং আপনারা সবসময় চেষ্টা করে থাকেন যে এটাকে কিভাবে আরও উন্নত করা যায়, যেটা আপনি যে বললেন যে সন্তুষ্ট করা সম্ভব হয় না, সেই গ্যাপটাকে কিভাবে ফিল আপ করা যায়, সেই নিরন্তর চেষ্টা আপনাদের সবসময় থাকে। জি, সবসময় থাকি। আমরা যেটা বলি যে সব কিছু রোগীর চোখ দিয়ে দেখো, রোগীর স্বজনদের চোখ দিয়ে দেখো। আমরা তো আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের মতো করে, আমরা যেটা ভালো মনে করেছি। কিন্তু যাদের জন্য করা, যে রোগীদের জন্য করা, যে স্বজনদের জন্য করা, তারা যদি এটাকে ভালো মনে না করেন, তারা যেভাবে মনে করেন, আমরা কিন্তু সবসময় সেভাবে এটাকে ডেভেলপ করার চেষ্টা করি সবসময়। আপনি বললেন যে কেউ যদি এটাকে ভালো মনে না করেন, এই যে আস্থার একটা জায়গা, আস্থার সংকট থাকে অনেক ক্ষেত্রে, যে তারা হয়তো ভাবছে যে এটা বাইরের দেশের মতো কিনা। অনেকে হয়তো এটা চিন্তা করেন যারা বাইরের দেশে চিকিৎসা নিতে চান। তাদের এই আস্থার এই সংকটটাকে যদি আপনি এটাকে কমাতে চান কিংবা এই সংকটটা নিরসন করতে চান, কি বলবেন আপনি? এটা হচ্ছে রোগীদের প্রতি অঙ্গীকার, তাদের প্রতি দায়বদ্ধতা।
এটা নিয়ে যদি আমরা সেবা দিতে পারি তাহলে অবশ্যই তাদের এই আস্থার সংকটটা কমে যাবে। একটা কমন প্রশ্ন করি আপনার কাছে, যেটা আমাদের দেশের মানুষের সবার মুখে মুখে প্রশ্নটা থাকে, সেটা হচ্ছে যে কোনো প্রাইভেট মেডিকেলের খরচ অনেক বেশি, সেক্ষেত্রে স্কয়ার হাসপাতালও ব্যতিক্রম না। আপনারা, আমি জানি আপনি বলছেন যে আপনাদের অঙ্গীকার আছে, আপনারা ভালো স্বাস্থ্যসেবা দেবার বিষয়টি আপনারা নিশ্চিত করেন, আপনাদের আন্তরিকতার কোনো অভাব নেই, কিন্তু এই জায়গাটাও আসলে সাধারণ দর্শকের থাকে। সাধারণ দর্শকের পক্ষ থেকে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ব্যয়বহুল চিকিৎসা সেবা, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, মানে ভালো দামে কম এমন কোনো পণ্য বা সেবা কি পৃথিবীতে আছে? নাই। যে সেবা বা পণ্যের মান ভালো তার মূল্য কিন্তু একটু বেশিই হবে। হাসপাতাল এমন একটা স্বাস্থ্যসেবা বা এমন একটা সেবা যেখানে প্রয়োজন হয় হাই ইন্টেলেকচুয়াল হিউম্যান রিসোর্সেস, ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, ল্যাব সায়েন্টিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, এরকম উচ্চশিক্ষিত এবং উচ্চ প্রশিক্ষিত জনবল। এই জনবল কিন্তু বেশ ব্যয়বহুল। তারপরে যে জিনিসটা প্রয়োজন হয় হাইটেক ইকুইপমেন্ট। হাইটেক ইকুইপমেন্ট বেশ কস্টলি। তো স্বাস্থ্যসেবা যদি মানসম্মত সেবা যদি আপনি দিতে চান, সেটা জেনারেট করা কিন্তু বেশ ব্যয়বহুল। আর কোয়ালিটি মিন্স কস্ট। কোয়ালিটি তো লাক্সারি না। কোয়ালিটি সেবা পেতে গেলে আপনাকে কিন্তু একটু মূল্য দিতেই হবে। যেহেতু আমরা মানের ক্ষেত্রে কোনো রকম স্যাক্রিফাইস করি না, কম্প্রোমাইজ করি না, আমাদের রোগীরা যেন সর্বোচ্চ মানের সেবা পায়, সর্বোত্তম সেবা পায়, এইটার জন্য সব রকম ব্যবস্থা, তার জন্য মূল্য একটু বেশি হয়। এটা আমি বলবো ভ্যালু ফর মানি। আর মানে মূল্যটা কখন বেশি হয়? কোয়ালিটি যখন অ্যাফোর্ডেবল হয় না, তখন কিন্তু কোয়ালিটি কস্ট। আমি কিন্তু এটাকে অধিক মূল্য বলবো না, আমি বলবো এটাকে মানের মূল্য। আচ্ছা, এবং আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই যে যারা আমাদের দেশ থেকে বাইরে চিকিৎসা সেবা নিতে যান, যদি আমি কম্পেয়ার করি যে একই চিকিৎসা সেবা, মনে করেন আপনাদের হসপিটালে কোনো একটা সার্জারি, কার্ডিয়াক সার্জারি, সেটা যদি তিনি বাইরের দেশে সেটা নিতে চান, তাহলে তাকে যে পরিমাণ মূল্যটা দিতে হবে, আমি যদি সেটা কম্পেয়ার করি স্কয়ার হাসপাতালের সাথে, সেটা কেমন হবে? আচ্ছা, আপনি যদি খুব পার্শ্ববর্তী দেশের কথা বলেন, ভারত, তারপরে আরেকটু যদি আমরা যাই থাইল্যান্ড বা সিঙ্গাপুর, ভারতে মানে মিনিমাম আমাদের ডাবল, থাইল্যান্ডে গেলে এটা ট্রিপল, সিঙ্গাপুরে গেলে আরও বেশি। একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি যে আপনি যদি একটা এমআরআই আমাদের হসপিটালে করেন, ডলার মূল্যে এটা সর্বোচ্চ $100। আপনি যেটা সিঙ্গাপুরে করেন, একই এমআরআই, একই মেশিন, একই টেকনোলজি, মিনিমাম $500। আচ্ছা, তো মূল্য তো সেখানে বেশি, 5 গুণ বেশি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে বাইরের দেশে কেউ যদি গিয়ে যেই স্বাস্থ্যসেবাটা পাচ্ছেন, সেটা বাইরের দেশের স্বাস্থ্যসেবা যদি আমাদের দেশে আমরা সেটা নিশ্চিত করতে পারি বাইরের চেয়ে 5 ভাগের 1 ভাগ দামে, তাহলে সেটা আসলে নেয়াই যায় আমাদের অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে এটা বলা যায়। অবশ্যই। আর এটা তো যে ঠিক যে যখন বাইরে কেউ চিকিৎসা নিতে যাবেন, উনি কিন্তু একা যাচ্ছেন না, সাথে ওনার আত্মীয় স্বজন বা অ্যাটেন্ডেন্ট তারাও যাচ্ছে। সেখানে রোগীদের থাকা, খাওয়া, যাওয়া আসা, সেই খরচটাও কিন্তু চিকিৎসা ব্যয়ের ভিতরেই চলে আসে। নিশ্চয়ই। বিভিন্ন সময় আমাদের জাতীয় দুর্যোগ আসে, যেমন আমরা 2020-21 এই সময়টা কোভিড টাইম পার করেছি, তারপর এখন ডেঙ্গুর একটা প্রভাব চলছে, প্রাদুর্ভাব, এবং এই ধরনের আরও কিছু দুর্যোগ থাকে। এই ধরনের দুর্যোগে আপনাদের স্কয়ার হসপিটালের আলাদা কি কোনো ভূমিকা আছে? আমাদের বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রে যখনই এরকম সংকট দেখা গিয়েছে বা দুর্যোগ দেখা গিয়েছে, স্কয়ার হাসপাতাল সবসময় খুব অগ্রণী ভূমিকা ছিল এবং এটা তার সামাজিক দায়বদ্ধতা থেকেই ছিল। যেমন ধরেন, আপনি 2019 সালে এবং 2021 সালে ব্যাপকভাবে কিন্তু একটা ডেঙ্গুর প্রভাব দেখা দেয় এবং বিশেষ করে শিশুরা মারাত্মকভাবে আক্রান্ত হয়। তখন স্কয়ার হাসপাতালে আমরা পৃথক ডেঙ্গু রোগীদের জন্য
ওয়ার্ড ওপেন করি, এমার্জেন্সি সেবা চালু করি, এবং এর জন্য একটা ডেডিকেটেড টিম কাজ করেছে আমাদের। এবং এই সেবাটা ছিল কিন্তু সাশ্রয়ী মূল্যে। সাশ্রয়ী মূল্যে বলতে আমি বলতে চাচ্ছি, আমাদের হাসপাতালের যে স্বাভাবিক মূল্য আছে এই দুর্যোগের সময়, তখন কিন্তু এই রুগীদেরকে আমরা বিশেষ ছাড়কৃত মূল্যে এই সেবাটা দিয়েছি। আচ্ছা। তারপরে কোভিডের সময় 2020 সালের মার্চে যখন কোভিড শুরু হলো, তখন স্কয়ার হাসপাতাল একটা অগ্রণী ভূমিকা পালন করে। প্রাইভেট হাসপাতালের ভিতরে আমরাই প্রথম সরকারের কাছে কোভিড চিকিৎসার জন্য অনুমতি চাই, এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে প্রথম স্কয়ার হাসপাতালকেই সরকার প্রাইভেট হাসপাতালের মধ্যে কোভিড চিকিৎসার অনুমতি দেয়। আমরা তখন টোটাল হাসপাতালটাকে দুভাগে ভাগ করে কোভিড এবং নন কোভিড পেশেন্টদের চিকিৎসা করেছি। বিশেষ করে কোভিড পেশেন্টদের জন্য এমার্জেন্সি সার্ভিস, আউটপেশেন্ট সার্ভিস, অপারেশন থিয়েটার, ক্রিটিক্যাল কেয়ার সার্ভিস সবগুলো আলাদাভাবে দিয়েছি আমরা। আপনি সেই সময়ের কথাটা যদি মনে করতে পারেন যে কি একটা চ্যালেঞ্জ ছিল, বাট আমাদের কোনো স্বাস্থ্যকর্মী, আমাদের স্কয়ার হাসপাতাল পরিবারের কোনো সদস্য এক পা পিছপা হয়নি। 1 ঘন্টার জন্য হসপিটালের কোনো সেবা বন্ধ রাখে নাই। সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেই চ্যালেঞ্জ নিয়ে রোগীদেরকে সেবা দিয়েছে। সেই সময়, কঠিন সময়টায় আমাদের 586 জন স্বাস্থ্যকর্মী কিন্তু কোভিডে আক্রান্ত হয়। শুধু তাই না, এমন চ্যালেঞ্জ ছিল যে আমাদের নার্স বা ডক্টররা বাসায় যেতে পারতো না। তারা যে অ্যাপার্টমেন্টে থাকতো, যে কমিউনিটিতে থাকতো, তারা যখন জানতো যে তারা একটা কোভিড চিকিৎসা দিয়ে আসছে, তাদেরকে বাসায় যেতে দিত না। তখন আমরা আমাদের হসপিটালেই সবার থাকার ব্যবস্থা করি। ওনারা রাত দিন 24 ঘন্টা থেকে কিন্তু এই সেবাটা দিয়েছেন। সবচেয়ে বেদনার একটা ব্যাপার হলো, সেই সময় এই সেবার যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যার উদ্যোগে আমরা এটা শুরু করেছিলাম, আমাদের তৎকালীন মেডিকেল ডিরেক্টর মির্জা নাজিমউদ্দিন, উনি কিন্তু কোভিড আক্রান্ত হয়ে মারা যান প্রথম দিকে। এবং সেই সময় মারা যান যখন কোভিডের ভ্যাকসিনও আসে নাই, কোভিডের কোনো ওষুধও আসেনি, যেগুলো এসছে অনেক পরে। এইরকম একটা পরিস্থিতিতেও আমাদের কেউ এক পাও পিছপা হয়নি। আমরা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই সেবাগুলো দিয়েছি। আপনি বলছিলেন যে কোভিড টাইমে আপনারা কিভাবে স্বাস্থ্যসেবা দিয়েছেন এবং সেটা নিশ্চিত করেছেন সেরকম কঠিন একটি সময়। কিন্তু সাথে আপনি এটাও বলেছেন যে সেই সময় আপনাদের প্রায় 500-র উপরে স্বাস্থ্যকর্মী কোভিড আক্রান্ত হয়েছে। আমি একটু শুধু কোভিড না, সব ওভারঅল আমি জানতে চাই যে আপনাদের স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্যসেবা দেন, স্বাস্থ্যসেবা দিতে গিয়ে তাদের যখন কোনো ধরনের অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা কি সাপোর্ট দেন তাদের? আচ্ছা, কোভিডের কথাটাই বলি। জি। কোভিডের সময় যারা কোভিড আক্রান্ত হতো, যাদের হসপিটালাইজেশন লাগতো অথবা বাসায় চিকিৎসা লাগতো, এটা কিন্তু স্কয়ার হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে করেছে। শুধু তাই না, যাদের মানসিক সাপোর্ট দেওয়া দরকার, হয়তো সেবা নিচ্ছে, বাসায় যেতে পারছে না, তাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা করতে পারছে না, তো তাদের থাকার ব্যবস্থা বা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে টেক কেয়ার করার যে বিষয়টা আছে, সেটাও কিন্তু আমাদের হাসপাতাল সেই সময় করেছে। আমাদের একটা জিনিস জানেন যে একটা স্ট্রাকচার লিভ থাকে প্রত্যেকটা অর্গানাইজেশনের। কোভিডের সময় আমাদের যারা আক্রান্ত হয়েছিল, যতদিন তাদের প্রয়োজন হয়েছে, হাসপাতাল কিন্তু তাদেরকে এই সেবাটা দিয়ে গেছে যে স্ট্রাকচার লিভের মধ্যে তারা পড়ে নাই। আচ্ছা। শুধু তাই না, তারা ছুটি কাটাতে পেরেছে। একদম। আচ্ছা। শুধু তাই না, তাদের পরিবারের সদস্যরা যারা আক্রান্ত হয়েছে, তাদের জন্য হাসপাতাল কিন্তু তাদেরকেও টেক কেয়ার করেছে। এটা তো একটা বিষয় গেল কোভিডের সময়। এছাড়াও চিকিৎসা দিতে গিয়ে যদি কেউ দুর্ঘটনার শিকার হয়, বিভিন্ন রকম হতেই পারে, এই সমস্ত স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার সম্পূর্ণ খরচ স্কয়ার বেয়ার করে। আমি আরেকটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। কোভিডের সময় পরবর্তীতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের পরিবারকেও কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল সহায়তা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা অনেক বড় একটি বিষয়, কারণ কোভিডের পরে 4 বছর এর মধ্যে পার হয়ে গিয়েছে, আপনারা এখনো এই সাপোর্টটা দিয়ে যাচ্ছেন। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার।
আমরা স্কয়ার হসপিটালের খরচ নিয়ে কথা বলেছি এবং আপনি বলেছেন যে এটা ব্যয়বহুল, হ্যাঁ সেটার আপনি যুক্তিও দিয়েছেন, কিন্তু এরকম অনেক চিকিৎসা আছে যেটা আমরা যদি বলি হৃদরোগের চিকিৎসা অথবা কিডনির চিকিৎসা অথবা অন্য যে কোনো চিকিৎসা যেগুলো ব্যয়বহুল, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি আসলে চাইলেও অনেকে পারবে না এই ব্যয়বহুল এই অর্থের কারণে। আপনারা তাদের ক্ষেত্রে কি করবেন? আপনারা নিশ্চয়ই আমাদের সমাজের একটা শ্রেণীকে বাদ দিয়ে চিন্তা করেন না, তাই না? অবশ্যই না। তাদের ক্ষেত্রে আপনাদের চিন্তাটা কি? আপনি বললেন কিডনি, হৃদরোগ, ক্যান্সার, এইগুলো বিশেষায়িত চিকিৎসা। বিশেষায়িত চিকিৎসা অবশ্যই ব্যয়বহুল হয়, কারণ এর জন্য প্রয়োজন হয় বিশেষায়িত চিকিৎসকের, বিশেষায়িত নার্স বা স্বাস্থ্যকর্মীর, এবং যে ইনস্ট্রুমেন্টাল বা ইকুইপমেন্ট সাপোর্ট লাগে সেগুলো বিশেষায়িত হয়ে থাকে। অবশ্যই এগুলো ব্যয়বহুল। তবে একটা হাসপাতালের যে খরচ হয় আপনি যদি সেটা দেখেন, এর মধ্যে একটা বড় অংশ ওষুধ, মেডিসিনের মূল্য কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত। আমরা সেই মূল্যেই কিন্তু সেটা আমাদের যারা রোগী তাদেরকে দিয়ে থাকি। এখন সরকার অনেক ইনভেস্টিগেশনের প্রাইস কিন্তু ঠিক করে দিয়েছেন, সেগুলো কিন্তু আমরা সরকারের নির্ধারিত মূল্যেই দিয়ে থাকি। এরপর আছে কনজিউমেবলস, মেডিকেল গ্যাস, এর প্রাইসও কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত, আমরা কিন্তু সেই মূল্যেই দিয়ে থাকি। আপনার হৃদরোগের জন্য কার্ডিয়াক স্ট্যান্ট লাগে, যেটা একসময় অনেক মূল্যে কিনতে হতো, এটাও কিন্তু এখন সরকার কর্তৃক নির্ধারিত। তা আমরা কিন্তু এটাও সেই দামেই দিয়ে থাকি। তাহলে দেখেন খরচের একটা বড় অংশ ঠিক এদেশের সব হসপিটালগুলো যেভাবে দিচ্ছে আমরাও কিন্তু দিচ্ছি। তারপরেও যারা কিডনি রোগ নিয়ে ডায়ালিসিস করছেন অথবা ক্যান্সার নিয়ে দীর্ঘদিন কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিয়ে চিকিৎসা নিচ্ছেন, এনাদের লাইফ স্প্যানটা একটু কমে আসে এবং একটা লম্বা চিকিৎসা নিতে হয়, সেখানে অত্যন্ত ব্যয় হয়। এই জায়গাটায় কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে স্কয়ার হসপিটাল শুরু থেকে একটা ভূমিকা রেখে আসছে। বিষয়টা আমি আপনাকে একটু ব্যাখ্যা করি যে একজন ডায়ালিসিস রুগীকে হয়তো 5 বছর বা 6 বছর এরকম একটা সময় ডায়ালিসিস নিতে হয়, একটা ক্যান্সার রুগীকেও এরকম সময় নিতে হয়। এই রুগীরা যখন থেকে আক্রান্ত হন তারপর থেকে প্রতি বছর একটা সাশ্রয়ী মূল্যে কিন্তু স্কয়ার হাসপাতাল থেকে সেবা নিয়ে থাকেন। এই মূল্যটা কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকে। প্রথম বছর এক মূল্য, দ্বিতীয় বছর তার চাইতে কম, তৃতীয় বছর তার চাইতে কম। এটা কিন্তু হাসপাতালের সকল সেবার উপরে। আমরা এটা বলতে চাই না যে এটা ছাড়কৃত মূল্য, এটা আমরা বলি একটা কস্ট শেয়ারিং। কারণ এত ব্যয়বহুল সবার পক্ষে এফোর্ড করা সম্ভব হয় না, কিন্তু ওনারা যেন এই সেবাটা নিতে পারেন এই জন্যই কিন্তু আমাদের মূল্যের ব্যবস্থাপনার এই ব্যবস্থা, যেটা আমরা অনেক দিন ধরে স্কয়ার হসপিটালে করে আসছি। আচ্ছা, উন্নত প্রযুক্তির যে চিকিৎসা ব্যবস্থা আপনি বলেছেন এর মধ্যে যে স্কয়ার হসপিটালে আপনারা যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন সেটা বাইরের দেশের মতো একই রকম, কিন্তু আসলে এই চিকিৎসা বিজ্ঞানটা এমন একটি বিজ্ঞানের এমন একটি শাখা, এটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং খুব দ্রুত এটা পরিবর্তনশীল। তো এই যে উন্নত প্রযুক্তি আপনাদের নিজেদের আপগ্রেডেশনের জন্য আপনার পরিকল্পনা কি? আপনি ঠিকই বলেছেন, স্বাস্থ্য সেবা হচ্ছে এমন একটা সেবা যেখানে প্রযুক্তির সমন্বয়। আর এখন ডিজিজ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, হসপিটালের কনসেপ্টও চেঞ্জ হচ্ছে। আর স্কয়ার সবসময় উন্নত প্রযুক্তির সঙ্গেই থাকতে চায়। উন্নত বিশ্বে ইউরোপ বা আমেরিকার দেশগুলোতে যখনই কোনো উন্নত প্রযুক্তি শুরু হয় আমরা কিন্তু সেটাই আনার চেষ্টা করি। এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে রোবোটিক সার্জারি। আচ্ছা, যেটা বর্তমান চিকিৎসা জগতের একটা বিষয়। আমরা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি এবং ব্যবস্থাও গ্রহণ করছি রোবট সার্জারি শুরু করার জন্য। তারপরে যেটা আছে এআই বেসড রেডিওলজি রিপোর্ট দেওয়া। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআই থেকে নির্ভুল রেডিওলজি রিপোর্ট পাওয়া যায়, আমরা সে ব্যবস্থাটাও গ্রহণ করতে যাচ্ছি। আচ্ছা, নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা একটা কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার মেডিসিন ইউনিট চালু করব। এর ইনফ্রাস্ট্রাকচার অলরেডি তৈরি শুরু হয়েছে আমাদের হাসপাতালে। যদিও আমরা এখনও ক্যান্সার এবং হৃদরোগের উন্নত প্রযুক্তির সেবাই দিচ্ছি, কিন্তু আমাদের পরিকল্পনা আছে আরও বৃহত্তরভাবে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে একটা ডেডিকেটেড ক্যান্সার
এবং হৃদরোগ সেন্টার চালু করা, সে কাজটাও কিন্তু আমরা শুরু করেছি। আচ্ছা, ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যে আমরা সব সেবাগুলো পাবো। আচ্ছা, আপনি যে এই যে বললেন ক্যান্সারের জন্য এবং হৃদরোগের জন্য, সেটা কি স্কয়ার হসপিটালের মধ্যে? স্কয়ার হসপিটালে ডিফারেন্ট বিল্ডিং এ ডেডিকেটেড সেন্টার তৈরি করা। ডিফারেন্ট বিল্ডিং এ? জি। ওকে। আচ্ছা, স্কয়ার হাসপাতালে চিকিৎসা সেবাগুলোকে আপনারা কোন কোন পদ্ধতিতে এটা আপনারা দিয়ে থাকেন কিংবা ডিস্ট্রিবিউট করে থাকেন? মূলত প্রধানত 4টা ভাগে আমরা আমাদের সেবাটাকে দেই। একটাকে আমরা বলছি এমার্জেন্সি এবং ট্রমা সার্ভিস, একটা হচ্ছে আউটপেশেন্ট সার্ভিস যেটা বহির্বিভাগ, একটা ডে কেয়ার সার্ভিস, আর একটা ইনপেশেন্ট সার্ভিস। তো ইনপেশেন্ট সার্ভিসটা মেজর, অধিকাংশ সেবাটা এখানেই হয়ে থাকে। এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন এর মধ্যে জেনারেল বেড বা জেনারেল ক্যাবিন, একটা হচ্ছে অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, একটা ডে কেয়ার সার্ভিস যেটা আমি এর আগে বলেছি যে ডে কেয়ারটা কীভাবে আমরা দিয়ে থাকি, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার সার্ভিস। এই ক্রিটিক্যাল কেয়ারটাকেও আমরা আবার মেজর কয়েকটা ডিভিশনে ভাগ করেছি, যেমন জেনারেল পেশেন্টদের জন্য জেনারেল আইসিইউ, কার্ডিয়াক পেশেন্টের জন্য কার্ডিয়াক আইসিইউ, নিউরো পেশেন্টদের জন্য নিউরো আইসিইউ, কার্ডিয়াক সার্জারি যারা করে তাদের জন্য কার্ডিয়াথোরাসিক আইসিইউ, আপনার বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক আইসিইউ, নবজাতকদের জন্য নিউনেটাল আইসিইউ এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এগুলোতে ভাগ করে যার জন্য যে সেবাটা যখন যে পর্যায়ে প্রয়োজন আমরা সেভাবে এটা দিয়ে থাকি। এবং আপনি বলেছেন যে আপনাদের স্কয়ার হসপিটাল বাইরের উন্নত বিশ্বের যে স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিত করে আসছে, সেটার জন্য প্রযুক্তিগত সব ধরনের সেবাই আপনারা দিচ্ছেন এবং সেটা আপনারা রাখছেনও আপনাদের হাসপাতালে। কিন্তু বিষয়টিকে আসলে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো আপনাদের উন্নত প্রযুক্তি হলে তো শুধু হবে না, আপনাদের যে জনবল তাদের সার্বিক উন্নয়নের জন্য আপনারা কি করছেন? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশে কিন্তু স্বাস্থ্যসেবায় দক্ষ জনবলের একটা অভাব আছে। আমাদের হাসপাতালের বিশ্বের 3টা সুনামধন্য হসপিটালের সঙ্গে কিন্তু অ্যাফিলিয়েশন আছে। আচ্ছা। একটা হচ্ছে ইউএসের সেকেন্ড লার্জেস্ট হসপিটাল মেথডিস্ট হসপিটাল, তার সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন এবং অ্যাফিলিয়েশন। আমাদের অ্যাফিলিয়েশন আছে সিঙ্গাপুরের সিং হেলথের সঙ্গে, আরেকটা অ্যাফিলিয়েশন আছে সিএমসি ভেলোর ইন্ডিয়ার সঙ্গে, অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা হাসপাতাল। এই 3টা হাসপাতালেই আমাদের ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট ওনারা ট্রেনিংয়ের জন্য যান, প্রশিক্ষণের জন্য যান, যেন আন্তর্জাতিক মানসম্পন্ন যে সেবাটা দিতে হয় সেটার প্রশিক্ষণ নিতে পারেন। শুধু তাই না, এই হাসপাতালগুলো থেকেও ট্রেইনার আমরা কিন্তু আমাদের হাসপাতালে নিয়ে আসি, ওনারা এসে হ্যান্ডস অন ট্রেনিং দেন। আর আপনি জানেন যে স্বাস্থ্যসেবার নার্সদের একটা বিরাট ভূমিকা আছে। অবশ্যই। এই জন্য কিন্তু স্কয়ার হসপিটাল এবং স্কয়ার গ্রুপ যৌথভাবে একটা নার্সিং কলেজ এস্টাবলিশ করেছে আজ থেকে আরও 11 বছর আগে। আচ্ছা। এবং আমাদের 8টি ব্যাচ অলরেডি বেরিয়েছে গ্র্যাজুয়েট নার্স হয়ে। এরা অত্যন্ত দক্ষতার সঙ্গে স্বাস্থ্যসেবা দিচ্ছে। আরও একটা যে বিষয় থাকে যে শুধু নার্স বা ডাক্তার না, লাগে ফিজিওথেরাপিস্ট, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট, ডায়েটিশিয়ান, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট। এগুলোর জন্য কিন্তু মানসম্মত ট্রেনিং ইনস্টিটিউট আমাদের দেশে এখনও হয়ে ওঠেনি, যার জন্য আমাদের নিজস্ব উদ্যোগে বিদেশে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট এবং হাসপাতালে আমরা আমাদের এই প্রফেশনালদেরকে পাঠিয়ে ট্রেন করে নিয়ে আসি। এটা ছাড়া তো আন্তর্জাতিক মান সেবা দেওয়া সম্ভব না। সম্ভব না, নিশ্চয়ই। আপনার কাছ থেকে এই তথ্যগুলো পেয়ে আসলে ভালো লাগছে। আমাদের দেশে অধিকাংশ মানুষই আসলে চিকিৎসা সেবার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। আমাদের যে পুরো যে স্বাস্থ্যসেবা আছে সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল থেকে এটা দেয়া হচ্ছে। সেই ক্ষেত্রে সরকার আপনাদের কোনোভাবে কি সহযোগিতা করছে? সরকার সহযোগিতা করে, যেমন বিভিন্ন হেলথ সার্ভিসের গাইডলাইনগুলো গভর্নমেন্ট আমাদেরকে দেয়, বিভিন্ন স্বাস্থ্যের প্রোটোকলগুলো দেয়, চিকিৎসা প্রোটোকলগুলো দেয়। বিভিন্ন সময় আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য সরকার ব্যবস্থা নেয় এবং প্রশিক্ষণ দিয়ে থাকে। সেদিক থেকে সরকার আমাদেরকে সহযোগিতা করছে। আচ্ছা। এবং প্রতি বছর অনেক রোগী দেশের বাইরে চিকিৎসা নিতে যায়। আপনার কি মনে হয় এক্ষেত্রে যারাই দেশের বাইরে যাচ্ছেন সবারই আসলে দেশের বাইরে যাবার প্রয়োজন আছে? আমি তো মনে করি না যে সবার যাওয়ার প্রয়োজন আছে, কারণ আমাদের দেশেই কিন্তু এখন অত্যন্ত উন্নত প্রযুক্তির স্বাস্থ্যসেবা আছে।
তবে হ্যাঁ, দু একটা ক্ষেত্রে হয়তো যাওয়ার প্রয়োজন আছে, যেগুলো হয়তো খুব স্পেশালাইজড ডিজিজ, যেগুলোর জন্য হাই ট্রেন্ড বা হাই এক্সপার্ট দরকার, যেটা আমাদের দেশে নাই, বা কোনো স্পেশালাইজড ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট দরকার অপারেশনের জন্য, সেটা আমাদের দেশে নাই। এইরকম দু একটা ক্ষেত্রে হয়তো যাওয়ার দরকার হতে পারে, এছাড়া কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই আমাদের হাসপাতালের, এ পর্যন্ত আমরা 85,000-এর বেশি ওপেন হার্ট সার্জারি করেছি, 67,000-এর বেশি কমপ্লিকেটেড নিউরো সার্জারি করেছি, 50,000-এরও বেশি পেডিয়াট্রিক সার্জারি করেছি। আমাদের এখান থেকে 1,82,000-এর বেশি ক্যান্সার রোগীরা কেমো এবং রেডিওথেরাপি নিয়েছে, 4 লক্ষ বেশি রোগীরা ডায়ালিসিস সেবা নিয়েছে। এটা তো শুধু আমরা না, আমাদের মানের যে হসপিটালগুলো আছে তারাও তো একই সংখ্যক সেবাই দিচ্ছে। তো মানুষ তো আস্থা রেখেছে, বাহিরে তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি না যে বাহিরে যাওয়ার সবার প্রয়োজন আছে। আচ্ছা, আপনাদের হসপিটালে ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্ট আছে? জি আছে। আচ্ছা, আমরা একটু এটা নিয়েও একটু শুনি। মানে আমরা আসলে এই ডিপার্টমেন্টটা দেখা যায় বিভিন্ন জায়গায় একটু কম কথা বলা হয়, যে আপনাদের হাসপাতালে এই ডিপার্টমেন্টটার এটার ব্যবস্থা কিরকম, এটার চিকিৎসা সেবা খুবই উন্নত মানের, এটার ব্যবস্থা এবং এটার যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয় সেগুলো কিরকম? আমাদের কিন্তু ডেন্টিস্ট্রি অ্যান্ড ম্যাক্সিফেশিয়াল সার্জারি একটা ডিপার্টমেন্ট আছেন, এবং এখানে অত্যন্ত দক্ষ, এদেশের আমি বলবো প্রায় সর্বোচ্চ মানের চিকিৎসকরা আছেন। স্টারলাইজেশন কিন্তু একটা বিরাট ফ্যাক্টর ডেন্টিস্ট্রির ক্ষেত্রে। এই জায়গায় কিন্তু আমরা সর্বোচ্চ মানটা বজায় রাখি স্টারলাইজেশনের ক্ষেত্রে, এবং আমাদের এই ডিপার্টমেন্টটা বেশ রিচ, অনেক রোগীকে আমরা সেবা দিয়ে থাকি এখানে প্রতিদিন। আচ্ছা, এবং আমি জানি আপনাদের যে ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোলের যে একটা ভূমিকা আছে আপনাদের, এইটার ব্যাপারে যদি কিছু বলেন আমাদের। একটা তথ্য আমি দিই। জি। আন্তর্জাতিকভাবে হাসপাতালের ইনফেকশন যদি 2% বা 2.5% থাকে, তো এটাকে কিন্তু অ্যাকসেপ্টেবল লিমিটে ধরা হয়। শুরু থেকে আজ পর্যন্ত আমাদের হাসপাতালে কিন্তু এটা কখনোই 2% মানে অতিক্রম করে নাই। আচ্ছা, মানে 2%-এর উপরে যায়নি কখনো? কখনোই যায়নি ইনফেকশন রেট। এবং আমাদের একটা 18 বছরে যায়নি। এবং আমাদের একটা ডেডিকেটেড টিম আছে এই ইনফেকশন কন্ট্রোলের জন্য। শুধু তাই না, আপনি জানেন যে আইসিইউর পেশেন্টদের কিন্তু খুব দ্রুত ইনফেক্টেড হয়। এর জন্য বাংলাদেশে বোধহয় আমরাই একমাত্র যে যেখানে হেপা ফিল্টার আছে ইনফেকশন কন্ট্রোল করার জন্য। আচ্ছা, জি। আমি আরও জানতে চাইবো আপনাদের কাছে যে এই যে আপনি বলছেন যে দক্ষ জনবল তৈরিতে আপনারা বাইরে বিভিন্ন ট্রেনিংয়ে পাঠাচ্ছেন, এটার যে আর্থিক সাপোর্ট সেটা কি স্কয়ার হসপিটাল বিয়ার করে? সম্পূর্ণ। শুধু তাই না, এখনো আমাদের অনেক কলিগরা বাইরে ট্রেনিংয়ে আছেন। ট্রেনিংয়ের সময় তারা এটাকে ট্রেনিং লিভ পান, পূর্ণ স্যালারি পান, এবং এই ট্রেনিংয়ের যে খরচটা সেটা স্কয়ার হসপিটাল বেয়ার করে। আচ্ছা, সেক্ষেত্রে তারা যখন নাকি ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরে আসেন, তখন তাদের যে চিকিৎসা সেবা, সেটা আপনারা কি এটা নিয়ে কোনো ইভালুয়েশনের ইয়ে রাখেন, যে আগে কিরকম ছিল এখন কিরকম আপনাদের স্কয়ার হসপিটালের? জি অবশ্যই, কারণ যারা যান ওনারা তো একটা পার্টিকুলার সাবজেক্ট বা বিষয়ের উপর ট্রেনিং নিতে যান, এবং আসার পরে ওই সেবাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি, এবং উনি সেটা কতটুকু কিভাবে দিতে পারছেন সেটা অবশ্যই দেখা হয়। আচ্ছা, আপনি কি একটু বলতে পারেন যে কোন কোন ধরনের ট্রেনিং, যদি কয়েকটা উদাহরণ আমাদের দর্শকদের জন্য একটু বলেন? স্পেশালি কার্ডিয়াকের জন্য, হিস্টোপ্যাথোলজির জন্য, আপনার ল্যাব রিপোর্টগুলো প্রপারলি অ্যানালাইসিস করার জন্য, কার্ডিয়াক সার্জারির জন্য। আচ্ছা, হিস্টোপ্যাথোলজির বলাতে আমি একটু জানতে চাই আপনার কাছে যে হিস্টোপ্যাথোলজিস্ট আপনাদের এখানে যারা নাকি আছেন, এই যে ল্যাবে যারা নাকি দেখেন, তাদের কি ধরনের সাপোর্ট এবং সেই সেবার মানটা আপনারা কিভাবে নিশ্চিত করেন? এখানে আমি বলবো এটাও আন্তর্জাতিক মানের, এবং আন্তর্জাতিক যে গাইডলাইনে হিস্টোপ্যাথোলজিটা করা হয়, স্যাম্পল কালেকশন, ফ্রোজেন সেকশন, স্যাম্পল অ্যানালাইসিস, এই পুরোটাই আমরা আন্তর্জাতিক মানদণ্ডে একদম মেনে সম্পূর্ণভাবে করে থাকি, এবং যারা করেন এরা অত্যন্ত দক্ষ এবং কোয়ালিফাইড।
আচ্ছা, কারণ অনেক হাসপাতালে এরকম দক্ষ হিস্টোপ্যাথোলজিস্ট আসলে থাকেন না, সেই জন্য আমি আপনার কাছে জানতে চাইলাম। এবং এই যে এই ওভারঅল আপনি বলছেন যে সব সেবা এবং দক্ষ জনবল, এটার কারণেই আসলে আপনাদের একটু ব্যয়বহুল হয়ে যায়। আমি আশা করব যে আমাদের দর্শক যারা নাকি শুনছেন তারা হয়তো এই বিষয়টি মাথায় রাখবেন এবং আমাদের দেশের অর্থ দেশেই থাকবে নিশ্চয়ই। আমি আপনার কাছে শেষ প্রশ্নটা একটু করতে চাই। আমাদের আজকের যে শিরোনাম 18 বছরেও বদলায়নি প্রতিজ্ঞা, আপনি কি প্রতিজ্ঞা নিয়ে স্কয়ার হাসপাতাল যাত্রা শুরু করেছিল একটু বলবেন? আজ থেকে 18 বছর আগে আমাদের এদেশের মানুষের কাছে প্রতিজ্ঞা ছিল সততার সঙ্গে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রেখে সাধ্যের মধ্যে মানুষকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দেওয়া। এবং গত 18 বছরে এই দীর্ঘ সময়ে আমরা আমাদের প্রতিজ্ঞায় ছিলাম অটুট এবং অবিচল। এক বিন্দু কিন্তু আমরা আমাদের প্রতিজ্ঞা থেকে সরে আসিনি। নিশ্চয়ই 18 বছরেও বদলায়নি আমাদের প্রতিজ্ঞা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আপনাদের যে স্কয়ার হাসপাতালের বিভিন্ন দিকগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। এর মধ্যে অনেক কিছুই এরকম কিছু কিছু ছিল যেটা হয়তো আমরা অনেকেই জানি না, যেমন ট্রেনিংয়ের বিষয়টাও আমরা আগে জানতাম না আসলে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ ছিল মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারের বিশেষ আয়োজন 18 বছরেও বদলায়নি প্রতিজ্ঞা শীর্ষক আলোচনা। আজকের আলোচনায় স্কয়ার হাসপাতাল সম্পর্কে, এর মান, সেবা, সর্বোপরি উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরে আশা করি নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।